ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাসের উপরে 16 নম্বর ক্লাসটিকে নিয়ে এসেছি। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 15 পর্যন্ত ক্লাসগুলোকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে অবশ্যই দেখে নেবে, তাহলে আজকের ক্লাসটি ভালোভাবে তোমরা বুঝতে পারবে। দেখো আজকের ক্লাসটি কি, আজকের ক্লাসটি হচ্ছে মহাজনপদের উপরে। ঠিক আছে, তাহলে মহাজনপদ সম্পর্কে জানতে গেলে সবার প্রথমে জানতে হবে যে এই মহাজনপদ জিনিসটা কি। ঠিক আছে, তাহলে তার আগে বলে রাখি যে এই মহাজনপদ কখন আবির্ভাব হয়েছিল, মানে এসেছিল, এটা হলো 600 বিসিতে। তাহলে সাথে সাথে দেখো 600 বিসি যখনই দেখছো তার মানে 600 বিসি মানে খ্রিস্টপূর্ব 600, মানে 600 খ্রিস্টপূর্বাব্দে, তাই তো। তাহলে এই সালটা যখনই আসছে তখন তোমার সাথে সাথে একটা জিনিস মনে এসছে যে এর আগের ক্লাসে আমরা পড়িয়েছিলাম বুদ্ধিজম এবং জৈনিজম। ঠিক আছে, তারও যে সালটা ছিল, তারও যে টাইম পিরিয়ডটা ছিল সেটা কিন্তু এর সাথে ম্যাচ করে যাচ্ছে। তার মানে মহাজনপদগুলো কখন কখন আবির্ভাব হয়েছিল সেটা যদি বলা হয় তাহলে কন্টেম্পোরারি কার সমসাময়িক ছিল, গৌতম বুদ্ধ এবং মহাবীর। বোঝা গেল। এবার দেখো এই মহাজনপদ সম্পর্কে জানতে গেলে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ডের নলেজ লাগবে। তাহলে সবার প্রথমে আমরা দেখি যে আগের ক্লাসগুলোতে আমরা করেছিলাম যে আয়রনের ডিসকভারি কখন হয়েছিল। আয়রনের ডিসকভারি হয়েছিল 1000 বিসিতে, মানে খ্রিস্টপূর্বাব্দে, 1000 খ্রিস্টপূর্বাব্দে হলো। এবার যখন এই আয়রনের আবির্ভাব হলো তখন কিন্তু এটা খুব বেশি ভাবে প্রচলিত হয়নি, তাই তো। যখন আবির্ভাব হলো, যখন আবিষ্কার হলো তখন সাথে সাথে তো এর ইউজ শুরু হয় না, এর ব্যবহার শুরু হয় না। তাহলে ব্যবহার শুরু হতে হতে আরো 400 বছর লেগে গেল। তো কখন কখন সেটা প্রচুর পরিমাণে ব্যবহার হতে শুরু করলো, ব্যবহার হতে শুরু করলো 600 বিসিতে। ঠিক আছে, 600 বিসিতে দেখো এই টাইমের মধ্যে। এবার যখনই এর আয়রনের ব্যবহারটা শুরু হবে তখন প্রচুর পরিমাণে কি হবে, বন ধ্বংস হবে। বন ধ্বংস, বন ধ্বংস করতে করতে শুরু করলো। বন ধ্বংস করে কি করলো, বন ধ্বংস করে এই সমস্ত জায়গায় চাষাবাদের জন্য উপযুক্ত করে তুললো। ঠিক আছে, মানে তাহলে সবার প্রথমে দেখো এখানে দেখো, তাহলে সবার প্রথমে আয়রনের ডিসকভারি হলো। এরপরে কি হলো, এই আয়রন বা লোহার ব্যবহার প্রচুর মাত্রায় শুরু হলো। কখন শুরু হলো, 600 খ্রিস্টপূর্বাব্দে। এবার 600 খ্রিস্টপূর্বাব্দে আয়রনের ব্যবহার যখন শুরু হলো তারপরে প্রচুর পরিমাণে বন ধ্বংস হতে শুরু হলো এবং সেই সমস্ত জায়গায় এগ্রিকালচার বা কৃষিকাজ শুরু হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো তাহলে 6th সেঞ্চুরি বেশি ওয়াইড স্প্রেড ইউজ অফ আয়রন। এরপরে কি হলো, এগ্রিকালচার শুরু হলো। এবার এগ্রিকালচার যখনই শুরু হচ্ছে তখন তখন খাদ্য উৎপাদন হতে শুরু করলো। এগ্রিকালচার মানে খাদ্য উৎপাদন। খাদ্য উৎপাদন যখনই শুরু হবে, খাদ্য উৎপাদন প্রচুর পরিমাণে শুরু হলো, মানে ধান, গম এগুলো চাষ শুরু হতে শুরু করলো। ঠিক আছে, তাহলে যখন এগুলো প্রচুর পরিমাণে উৎপন্ন হবে, এগুলো আস্তে আস্তে কি হবে, উদ্বৃত্ত হবে। উদ্বৃত্ত হবে, তাহলে উদ্বৃত্ত যখনই হবে, ধরো আমার কাছে 10 কেজি চাল মজুদ আছে কিন্তু আমি খাচ্ছি কত, 2 কেজি, তার মানে কি 8 কেজি আমার বেঁচে গেল। তার মানে এই যে অতিরিক্ত পরিমাণে কি হচ্ছে, খাদ্য উৎপন্ন হচ্ছে। সেই কারণে আমরা বলছি কি যে প্রোডাকশন ইজ গ্রেটার দেন কনজাম্পশন, মানে উৎপাদনটা বেশি হচ্ছে ভোগের থেকে। বোঝা গেল। তার মানে এর রেজাল্ট কি হলো, এর রেজাল্ট হলো সারপ্লাস ফুড। সারপ্লাস ফুড মানে প্রচুর পরিমাণে খাদ্য কিন্তু বেঁচে গেল। এবার যখনই খাদ্য প্রচুর পরিমাণে বেঁচে যাবে তাহলে সেটা আমরা কোন কাজে ব্যবহার করব, যেমন এখনকার যে ইকোনমি, এখন কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারি আমরা। ঠিক আছে, সেই কারণে আমরা যে বেঁচে থাকা খাদ্য সেগুলো বিক্রি করে আমরা কি করছি, আমাদের অন্যান্য ডেভেলপমেন্ট বা উন্নয়নের কাজে ব্যবহার করছি। কারণ খাদ্য যখনই বেশি হয়ে যাবে তখন আস্তে আস্তে আমরা কি করব, আরো অন্যান্য উন্নতির দিকে অগ্রসর হব। ঠিক আছে, তাহলে হলো, তাহলে সারপ্লাস ফুড আমরা পেলাম। নেক্সট দেখো, এবার সারপ্লাস ফুড যখনই হবে, মানে অতিরিক্ত উদ্বৃত্ত খাদ্য যখনই থাকবে তখন আমাদের যে অর্থনীতি সেটা কি হবে, স্ট্রং হবে। আস্তে আস্তে কি হচ্ছে, শক্তিশালী হচ্ছে। এবার যখনই অর্থনীতি শক্তিশালী হতে শুরু করলো তখন আমাদের এই যে ইকোনমিটা সেটা ডাইভার্সন হয়ে গেল, মানে চারিদিকে ছড়িয়ে গেল।
কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম সেই টাকাটা এখন যেরকম আমরা ব্যবহার করি, মিলিটারি খাতে ব্যবহার করি, শিক্ষা খাতে ব্যবহার করি। কেন ব্যবহার করতে পারছি? তার কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাদ্য রয়েছে। খাদ্য যদি না থাকে তাহলে আমাদের কি করতে হবে? এগুলো ডেভেলপমেন্ট কখনোই হবে না। তাহলে মিলিটারি বা সামরিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক ডেভেলপমেন্ট মানে এর উন্নতিতে ব্যবহার করা হচ্ছে। এবং সাথে সাথে টাউন প্ল্যানিং মানে শহুরে পরিকল্পনার দিকেও অগ্রসর হচ্ছে। বোঝা গেছে? তারপরে দেখো তাহলে এর রেজাল্টে কি হলো, নেক্সট আসলো যে ইকোনমি অ্যান্ড পলিটি বিকাম মোর স্ট্রং। মানে এর আগে তো ইকোনমি স্ট্রং ছিলই, আস্তে আস্তে স্ট্রং হচ্ছিল। এরপরে যখনই এগুলো ডেভেলপমেন্ট হলো তখন ইকোনমি বা অর্থনীতি আরো শক্তিশালী হয়ে গেল। বোঝা গেছে? তাহলে এটা কিন্তু কত সালের হচ্ছে 600 বিসি মানে 600 খ্রিস্টপূর্বাব্দের গল্প এখানে হচ্ছে। এবার অর্থনীতি শুধু চেঞ্জ হলো? অর্থনীতি চেঞ্জ হয়নি, সাথে সাথে পলিটিও চেঞ্জ হয়ে গেল। পলিটি মানে রাষ্ট্রনীতি কিভাবে চেঞ্জ হলো এগুলো কিন্তু সব আগে আলোচনা করা হয়েছে। কিভাবে আসলো আমরা তার ব্যাখ্যাটা দিচ্ছি। তাহলে পলিটি চেঞ্জ হয়ে গেল মানে রাষ্ট্রনীতি চেঞ্জ হয়ে গেল। রাষ্ট্রনীতি কি ছিল আগে ছিল জনা মানে হচ্ছে ট্রাইব, মানে একটা এরিয়ার মধ্যে টোটাল মানুষজন বসবাস করছে, ঠিক আছে। কিন্তু তারপরে কি হলো, পরবর্তীতেই সাথে সাথে এদের মধ্যে একটু বিভাজন তৈরি হলো। একটা নির্দিষ্ট ট্রাইবে বিভক্ত হয়ে গেল। কোথাও ব্রাহ্মণ থাকবে, কোথাও ক্ষত্রিয় থাকবে, বা কোনো একটা সম্প্রদায় এক জায়গায় থাকছে, কোনো একটা সম্প্রদায় আরেক জায়গায় থাকছে। তার মানে এখানে ভাগ হয়ে গেল, ঠিক আছে। তার মানে জনা থেকে হয়ে গেল কি জনপদ হলো। এবার অনেকগুলো জনপদ মিলে, ধরো অনেকগুলো জনপদ, এই জনপদ এই সবগুলো জনপদ মিলে কি তৈরি হচ্ছে? মহাজনপদ, ঠিক আছে। তাহলে এইভাবে কি হলো, মহাজনপদের আবির্ভাব হলো। এবার এরকম আরো অনেকগুলো কি হচ্ছে? জনপদ তৈরি হচ্ছে। বোঝা গেছে? তাহলে সেই সময়ে মোট কতগুলো জনপদ ছিল? অনেকগুলো জনপদ ছিল, মোটামুটি 23-24, ঠিক আছে। কিন্তু তার মধ্যে 16টাকে আমরা পড়াশোনার মধ্যে নিয়ে আসছি, ঠিক আছে। তার মানে মোট মহাজনপদ ছিল কয়টা? মহাজনপদ ছিল হচ্ছে মোট 16টা। আমরা ধরবো কত? 16টা। তাহলে দেখো, তাহলে কিভাবে মহাজনপদ তৈরি হলো সেটা বুঝতে পারলে। এবার যখনই মহাজনপদ তৈরি হলো তার ইম্প্যাক্ট কি হলো, তার প্রভাব কি পড়লো? দেখো, মেটেরিয়াল, এটা হচ্ছে জড়জাগতিক আকর্ষণ মানে অ্যাট্রাকশন হবে, ঠিক আছে, বা অ্যাটাচমেন্ট, ঠিক আছে, অসুবিধা নেই। ম্যাটেরিয়াল অ্যাটাচমেন্ট বা জড়জাগতিক আকর্ষণ। যখনই দেখো এই যে ট্রাইবে বিভক্ত হলো এবং তারা পরস্পর কি করলো? একটা জনপদ তৈরি করলো, জায়গায় জায়গায় একটা করে জনপদ তৈরি করলো। এবার দেখো এখানে কি হচ্ছে? মেটেরিয়াল মানে জড়জাগতিক আকর্ষণ তৈরি হলো, মানে আমার কাছে প্রচুর পরিমাণে অর্থ আছে, এবার আমি এই অর্থটাকে বিভিন্ন লাক্সারিয়াস উপাদানে খরচা করব, আমি অন্যের থেকে বড়, ঠিক আছে, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু মাথার মধ্যে চলে আসলো। তার মানে মেটেরিয়াল অ্যাটাচমেন্ট বা জড়জাগতিক আকর্ষণ, এর উপরে কিন্তু গোটা সমাজটা বিভাজিত হয়ে গেল। তাহলে যদি জড়জাগতিক আকর্ষণ বেশি থাকে তাহলে তার রেজাল্ট কি হবে? তার রেজাল্ট হবে enabled people to stick their land, মানে এই যে জায়গাটা তারা তৈরি করলো সেই জায়গাতেই তারা থাকার চেষ্টা করলো মানে তখন তারা বুঝতে পারলো যে এটা আমার জায়গা, ঠিক আছে, তাহলে এটা আমি কাউকে দেবো না। তাহলে স্বাভাবিকভাবেই এই জায়গার উপরে তারা আরো বেশি করে কবজা শুরু করলো। বোঝা গেছে কিনা? এবার এই পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু তারপরে কি হলো? তারপরে হলো যে এক্সপ্যানশন টু নেইবারিং টেরিটরিজ, মানে নিজের জায়গা তো লাগবেই, সাথে সাথে আমি কি করব? আরেকটা যে জনপদ আছে, আরেকটা যে জায়গা আছে, সেই জায়গার উপরে আমার নজর চলে গেল। এবার এই যখনই অন্য জায়গার উপরে নজর চলে গেল তখন কি হবে? একটা ক্ল্যাশ তৈরি হবে, মানে মারামারি সৃষ্টি হবে। বোঝা গেল? তার মানে 16টা মহাজনপদ তৈরি হলো। প্রথমে একটা মহাজনপদ তৈরি হলো, সেখানকার লোকজনেরা তাদের জায়গায় ঠিক থাকার চেষ্টা করলো। এরপরে কি করলো? যে না, আমার জায়গায় আমার পোষাচ্ছে না, আমার এখন অন্যান্য জায়গায় যেতে হবে, মানে অন্য পাশের জমির উপরে লোক চলে গেল, এখন যেরকম হয়, ঠিক আছে। তাহলে পাশের জমির উপরেও আমার কবজা শুরু করার চিন্তা ভাবনা শুরু হলো। তখনই কি হবে? যখনই আমি পাশের জমির উপরে লোক দিচ্ছি তখনই একটা মারামারি বা হানাহানির সূচনা হচ্ছে। বোঝা গেছে? তাহলে এক্সপ্যানশন টু নেইবারিং টেরিটরিজ, মানে পাশের জমির উপরেও আমার নজর চলে গেল। এবার দেখো তাহলে এইভাবে কি হলো? এইভাবে মহাজনপদগুলো তৈরি হলো এবং মহাজনপদগুলোর মধ্যে বিভিন্ন সময় কিন্তু তাদের মধ্যে মারামারি লেগে থাকতো। বোঝা গেছে? এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার হলো। এবার দেখো এই মহাজনপদগুলো কোথায় কোথায় ছড়িয়ে ছিটিয়ে ছিল একটা জাস্ট ম্যাপের মধ্যে দেখানো হয়েছে। 16টা মহাজনপদ, ঠিক আছে। এই যে মৎস্য, অবন্তী, চেদি, মগধ, তার ক্যাপিটাল গুলো কিন্তু দেওয়া আছে।
ভালো করে দেখো কোন কোন জায়গায় কোনটা অবস্থিত, চোখ বুলিয়ে নেবে। এবার দেখো, আর দেখো এখানে একটা দক্ষিণ ভারতে একটা আছে, সেটা হচ্ছে অশোকা বা অশ্মকা। বোঝা গেল? তাহলে মহাজনপদ গুলো মূলত কোথায় ছিল? মূলত উত্তর ভারতেই ছিল, ঠিক আছে। কিন্তু একটাই মহাজনপদ দক্ষিণ ভারতে ছিল, সেটা হচ্ছে অশ্মকা বা অশোকা। তাহলে এবার আমাদের মহাজনপদ গুলোর নাম এবং তার ক্যাপিটাল, এটা হচ্ছে নেম আর এটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল গুলোর নাম জানতে হবে। কাশী হচ্ছে বারাণসী, কোশালা হচ্ছে শ্রাবস্তী, অঙ্গ চম্পাকনগরী, মগধ গিরিব্রজ এবং রাজগৃহ দুটো ক্যাপিটাল, ভাজ্জি বৈশালী, মাল্লা মাল্লা হচ্ছে কুশীনগর এবং পাটলিপুত্র। দেখো পাওয়াপুরি। এবার এখানে আমরা স্টার কেন দিয়ে রেখেছি? কারণ মল্লা রিজিয়নে দেখো একটা জিনিস মনে পড়ছে, কুশীনগর এবং পাওয়াপুরি কি কি জিনিস? গৌতম বুদ্ধ এবং মহাবীরের সাথে রিলেটেড, তাই তো? কি হয়েছিল তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তার মানে সেই কারণে মাল্লা রিপাবলিকটাকে আমি স্টার দিয়ে রেখেছি। এবার চেদি, চেদি হচ্ছে শক্তিমতী, বৎস, বৎস হচ্ছে কৌশাম্বী, কুরু, কুরু হচ্ছে হস্তিনাপুর আর ইন্দ্রপ্রস্থ, পাঞ্চাল আহিচ্ছত্র কাম্পিল্য, মৎস্য বিরাটনগর, সুরসেন মথুরা, অশোকা বা পৌরণ্য, অবন্তী মাহিষ্মতি বা উজ্জয়িনী, গান্ধার, গান্ধার হচ্ছে তক্ষশিলা, আর কম্বোজ হচ্ছে রাজপুর। এই যে ক্যাপিটাল গুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, কার ক্যাপিটাল কোথায় ছিল, কোন মহাজনপদের ক্যাপিটাল কোথায় ছিল। বোঝা গেছে? এবার মহাজনপদ গুলোর ক্যাপিটাল আমরা জানলাম। এবার কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে জানতে হবে। The name of 16 মহাজনপদ is mentioned in অঙ্গুত্তর নিকায়, বুদ্ধিস্ট টেক্সট অ্যান্ড ভগবতী সূত্র এ জৈনিস্ট টেক্সট। মানে এই যে মহাজনপদ গুলোর যে অস্তিত্ব রয়েছে সেটা আমরা জানলাম কোথায় থেকে? এটা আমরা জানলাম কোথায় থেকে? বুদ্ধ ধর্মগ্রন্থ, সেটা হচ্ছে অঙ্গুত্তর নিকায়, এবং জৈন ধর্মগ্রন্থ, সেটা হচ্ছে ভগবতী সূত্র। এই দুটো জায়গা থেকে আমরা এই মহাজনপদের সম্পর্কে জানি। এবার মহাজনপদ কাম ইনটু এক্সিস্টেন্স ইন দ্য টাইম অফ বুদ্ধা এন্ড মহাবীর, যেটা আমরা প্রথমেই কিন্তু বললাম। টাইম পিরিয়ডটা দেখেই মনে হচ্ছিল যে এটা গৌতম বুদ্ধের সময়, ঠিক আছে। দেখো নেক্সট, দেখো দ্য অনলি মহাজনপদ লোকেটেড ইন সাউথ ইন্ডিয়া ওয়াজ অশ্মকা। একটু আগেই বললাম যে অশোকা বা অশ্মকা, একটাই মহাজনপদ যেটা দক্ষিণ ভারতে ছিল, সেটা হলো অশ্মকা। 5 পাওয়ারফুল মহাজনপদ ওয়ার মগধ, অবন্তী, কাশী, কোশল অ্যান্ড ভাজ্জি। মানে এই যে মহাজনপদ গুলো তৈরি হয়েছিল তার মধ্যে সবাই কিন্তু শক্তিশালী ছিল না। একটু আগেই বললাম যে তাদের মধ্যে সবসময় মারামারি লেগে থাকতো, কারণ পাশের জমির উপরে আমি নজর দিচ্ছি। তাহলে স্বাভাবিকভাবেই এর মধ্যে 5 জন ছিল মোস্ট পাওয়ারফুল, মগধ, অবন্তী, কাশী, কোশল এবং ভাজ্জি। এবং তার মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল কে ছিল? এই মগধ। আউট অফ দেম মগধ ওয়াজ দ্য মোস্ট পাওয়ারফুল, এবং তারাই কিন্তু সফলভাবে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। বোঝা গেছে? তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।